বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে উদ্ধারের যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত বিভৎস দেহ। শনিবার সকালে বাড়ির অদূরে শ্রীমতী নদী থেকে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের সোনাডাঙ্গি গ্রামে। পরিকল্পনা মাফিক নৃশংসভাবে খুন করা হয়েছে যুবককে, দাবি পরিজনের। নদীর পাশের রাস্তা থেকে উদ্ধার হয়েছে যুবকের জুতো, মোবাইল ও চশমা। মৃতদেহের পাশেই পড়েছিল তার প্যান্ট। মৃতের নাম সুব্রত দেবনাথ, বয়স 30, পেশায় জীবন বীমা সংস্থার এজেন্ট ও গৃহশিক্ষক। জানা যায়, সুব্রত শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে যান। তারপর থেকে সুব্রত নিখোঁজ ছিলেন। একাধিকবার সুব্রত খোঁজে তার মোবাইলে ফোন করলে ফোন বন্ধ ছিল বলে জানান তার পরিজনরা। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিওর নেতৃত্বে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। মৃতের শরীরে মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা, পরিজন থেকে শুরু করে সকলে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। প্রধান শেখ আমার অঞ্চলের সোনাডাঙ্গি সংসদের বটতলা গ্রামের বাসিন্দা সুব্রত দেবনাথ, যাকে আমরা বাপন বলে চিনি। সে আনুমানিক গতকাল রাত প্রায় 8:30 নাগাদ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সে প্রতিদিনের মতো পার্শ্ববর্তী 100 মিটার দূরে বাড়ি থেকে কালভাটে হাওয়া খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপরে সারা রাত সে বাড়িতে আসেনি। হঠাৎ করে আজকে সকাল 5:30 নাগাদ তার পাড়া প্রতিবেশী তাকে দেখতে পায় যে আমাদের শ্রীমতী নদী রয়েছে, সে কালভার্ট থেকে প্রায় 30 মিটার দূরে সেখানে উলঙ্গ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় মৃতভাবে পড়ে রয়েছে। সে ঘটনার আমরা খবর পেয়ে তড়িঘড়ি এলাকার মানুষজন জমায়েত হয় এবং আমি প্রশাসনকে খবর দিই। প্রশাসন তৎক্ষণাৎ তড়িঘড়ি এসে বডিকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় এবং আমি নিজে আইসি সাহেবকে এবং প্রশাসনকে আমি দাবি করেছি যে এই নির্মমভাবে হত্যাকারী কে করলো তাকে পূর্ণাঙ্গ তদন্ত করে সে হত্যাকারীকে চিহ্নিত করে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, সে আবেদন আমি প্রশাসনের কাছে রেখেছি। কি নাম আপনার? শ্যামল দেবনাথ। আপনার ছেলে কালকে রাত্রে একসাথে ভাত খেলাম, খাওয়া দাওয়া করে 8টার দিকে ছেলে বলছে একটু বাড়িতে ঘুরে আসি। মোবাইল নিয়ে টিপতে গেল আর ঘুরে আসলো না ছেলে। কালভেটে পর্যন্ত কোনো জায়গায় যায় না। এই কালভেটটা আছে, ওখানে একটু চাঁড়া ভাড়া একটু থাকে, জমা হয়। এটা কি রোজই যায়? রোজই যায় না, কোনোদিন যায়, সব দিনই যায়। কালকে এখানে রাতে বাড়ি থেকে কখন বেরিয়েছিল? 8টা, 8:30 দিকে। 8টা, 8:30। তারপরে আমরা জানি কি চলে আসবে 9টা-10টার দিকে হয়েছে, তো 10টা বাজলে এসে ঘুমাবে। রাত না হলে ঘুমাই না, চাঁড়া মারা ব্যাপার, মোবাইল টোবাইল টিপছে, ওইভাবে থেকে গেলাম আমরা। তারপরে তো ভোরের দিকে মোবাইল খালি ফোন করে যাচ্ছি, সুইচ অফ। ভোরবেলা দেখছি বাইরে পেশা করতে যায়, দরজাটা খোলা আছে বা মোটরসাইকেল আছে, সব কিছু আছে, বাড়ির বারান্দার লাইটটাও বন্ধ হয়নি। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এরা তো তাহলে আসেনি, কোথায় হয়তো ক্রিকেট খেলতে গেছে, না হলে গান শুনতে গেছে। বাঙালি গান টান শুনতে যায় মাঝে মধ্যে, মনসা গান হয়তো ছেলেবেলেগুলো সবাই যায়, আবার চলে আসে 12টা 1টা। আর কালকেও ওইটা মনে করছি আমরা, চলে আসবে বলে। তাতে খোঁজাখুঁজি সন্ধ্যার সময় করলেই ধরা পড়েছে। বৌমা খোঁজ করেনি রাতে? রাত্রে 11টার দিকে একজনের কাছে ফোন করেছিল, সুইচ অফ। ওরা বলছে কি যে আর কই গান টান তো শুনতে যায়নি আজকে, সব ছেলেপেলেগুলো তো সবাই বাড়িতেই আছে। আপনি কি মনে হচ্ছে কিভাবে হলো ঘটনাটা? এটা আক্রোশ ছিল। কিসের আক্রোশ? কারা করেছে? ওই যে দুর্গাপূজা নিয়ে। একটু বলেন ঘটনাটা কি? দুর্গাপূজার ঘটনা হয়, ক্লাবের চ্যাংড়া প্যাংড়া সব একদিকে, ওর সাপোর্ট, আর একজনা একটু দাদাগিরি করতে চাই, মানছে না। কে সে? নাম বলতে হবে? বলতে চাইলে বলতে পারে। নাম বলবো না, একজনে বললাম। সে কি লোকাল এখানকার? হ্যাঁ, এখানকার লোকাল। একজনের সঙ্গে গন্ডগোলটা ছিল। ক্লাবের সমস্ত ছেলেদের? ক্লাবের সদস্য সব একদিকে। আচ্ছা। আর ওই ছেলে একাই একদিকে। কি নিয়ে গন্ডগোলটা? কি নিয়েছিল? দুর্গাপূজা নিয়ে গন্ডগোল বলতে কি ছিল? দুর্গাপূজা নিয়ে গন্ডগোল হয়েছিল, ওই যে মাইক বক্স পৌঁছাতে চাইছিল, ছেলেপেলেগুলো যায়নি। তো আমার ছেলেটা বলেছিল যে এরকম, ছেলেপেলেগুলো ওরা নিজের ছেলে, তো সব ক্লাবের ছেলে, ওরা ওরকম কথাবার্তা বলে। কোনো বাহির তো এখন আসলো না, হ্যাঁ আসে না, এখন কাজের সময় পৌঁছাতে হয়েছে, তো ওই কথাটা বলতে বলতে চলে আসছে।
আছে ওই যেই ছেলেটা এখন যেটা তার জন্য টার্গেট, ওই ছেলেটাই এসে কুদ্দে এসে পাওয়া ধরে নিল। পালা ধরে তখন ঘোষাঘুষি হলো, তখন ছাড়ে ওই অবধি থেকে গেল। তোকে দেখে নিব। তো ও কলারটা ধরতে আসলো কেন? ওকে তো গালাগালি দেয়নি। কেন তুই গাল দিবি ক্লাবে চাঁড়া? আচ্ছা, কেন গাল দিবি? ওটা কি ওর দাদাগিরি? দাদাগিরি করতে। তারপর কি আমি মস্তানি দেখাবো, আমি আমার কে আছে, আমি করতে পারবো, ওরা কিছু করতে পারবো না, আমি করে দেখাবো একটা কিছু। তো কি হুমকি দিয়েছিল? তোর বাড়ি ঘর উড়াই দিব, তোর ইয়াদের রাখতে দেবো না, তোর এখানে বসবাস করতে দেবো না, টিকটিকি বাস মানে একটা মানে থাকবে না, তোর শেষ করে দেবো, তোদেরকে শেষ করে দেবো, এখান থেকে থাকতে দেবো না এখানে। তো সেও কি এই ক্লাবের সদস্য ছিল? সদস্য ছিল, সদস্য আর হবে না, ওকে নিচে নিবে না, ছেলে আছে আচ্ছা, সদস্য। তো ওই সামান্য একটা গন্ডগোল নিয়ে তারপরে তারপরে বলছি সদস্য নিয়ে তারপরে গন্ডগোল হলো, ক্লাবে চাঁদাগুলো বলছে যে এরকম ঢাকাঢাকি হলো, একটা মিছিল করে দিই। 2-3 দিন মানে মিছিল করে কাকাকে দায়িত্ব দিয়েছিল, কাকা ডাকে নিয়ে আসে একটা মিছিল হাত ধরে করে দাও। ও কিন্তু আসবে না, কিন্তু আর কিছুতেই আসবে না। ক্লাবে চাঁদাগুলো কেন আসবে না, বিচারে একটা মিছিল করবো, যা কিছু করার করবো। করার পরে যায় যখন 2-3 দিন টাইম চলে গেল, আর কাকে কিছু শুরু করতে পারলো না, ওই ক্লাবে চাঁদাগুলো যায় ওই ডাকতে গেছিল, ওই না আমি যাবো না, আমার সময় নেই, এরকম বলছে। আমি বিচার করি না, যাবে না, তখন ক্লাবে চাঁদাগুলো ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে ওই বিচার সালিশ ছিল, পুলিশও এসেছিল, পুলিশ সালিশ ঘুষাঘুষি হয়েছে, 2-1 কাপড় আসি সময় হওয়ার পরে বিচার টিচার হয়ে আবার একটা জরিমানা করছিল। জরিমানা করার পরে একটা লিখিত হয়েছিল যে কোনো ছেলে পেলে তারপরে থেকে যদি কোনো কেউ যদি আকাম হয় বা কোনো কিছু ক্ষতি হয়, সম্পূর্ণ তোর দায়, এইভাবে লেখা ওটা হাতে সই নেওয়া আছে, সালিসিনামায় সেটা লেখা আছে। হ্যাঁ। তো ওই ছেলেটা যার বিরুদ্ধে অভিযোগ, সে কেমন ধরনের ছেলে? বাজে ছেলে একদম, থার্ড ক্লাস, মানে ও 2 নম্বরে সব কিছু করে বেড়ায়। সমাজ বিরোধী নাকি? হ্যাঁ, সমাজ বিরোধী, মানে গ্রামের লোকের সাথে কারোর সাথে মিল নাই, আমাদের সমাজের সাথে কারোর সাথে নাই, ওই মুসলমানের সাথে চলে। তো এর উপরেই শুধু আক্রোশটা আসলো কেন? মানে ক্লাবের সব ছেলেরাই তো ছিল। একে সবাই মানে, একে যতটি গ্রামের ছেলে পেলে আত্মীয় স্বজন যত কিছু আমাদের গ্রামবাসীরা সম্পূর্ণ একে মানে। এই বলছে কি তো ওই কে আমি দাদাগিরি করি, আমি মালিক হবো। তো কি চাইছেন এখন আপনি? আমার তদন্ত হোক, তার শাস্তি হোক। মানে ওই একজনকেই সন্দেহ করছেন? আমরা একজনের উপর সন্দেহ, কারোর উপর সন্দেহ নেই। দাদা আপনার নাম? গোপাল হাঁসদা। হ্যাঁ, গোপাল হাঁসদা। কোথায় বাড়ি? সোনাডাঙ্গি। কি হয়েছে এখানে? কি দেখেছিলেন আপনি, মানে আপনি কি জানেন একটু যদি বলেন। এখানে আমি রাত্রে আসলাম। কোন দিকে আস? এই রাস্তা আমরা 9:30টার দিকে। আচ্ছা, তো রাত 9:30টার দিকে আসার সময় তো ফোন করতে করতে আসছিলাম এখান থেকে, বাড়ি থেকে। তো ফোন করতে করতে এসে তো ওখানে কালবেটে আমি আধা ঘন্টার মতো কথা বললাম। তো কথা বলার পর ওখানে একটা মোবাইলটা মানে ফোন আসলো, ফোনে এসে তো মোবাইলটা দেখলাম, টাকার মোবাইলটা, তো দেখলাম বাপনের। তো মোবাইলটা কোথায় ছিল? হ্যাঁ, কোথায় ছিল? রাস্তার উপরে, আচ্ছা, পাশে চপল ছিল। তো আমি কনফার্ম করার জন্য আমার মোবাইল থেকে ওই মোবাইলে ফোন করলাম। ফোন করে দেখি একটা বাপনের মোবাইলে, তারপরে একটা ভাইকে ফোন করলাম, নাম ছোটন দেবনাথ। ছোটন দেবনাথকে ফোন করে বললো ভাই এরকম অমুকের মোবাইল পেয়েছি। তো ভাইটা বললো এই দিয়ে আমার একটা কাকুর বাড়িতে আছে, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ সাহা। তো ওনার বাড়িতে গেলাম, এখান থেকে কাছে। তো ওখানে গেলাম, তো ভাই বললো কি একটা মোবাইলটা পেয়েছিলাম, তো কালকে মোবাইলটা দিয়ে দিব। ওটা বাপনের মোবাইল? ওটা ওর ছেলে ফোন পড়ে আছে। প্রথমে ফোন এসেছিল, ওখানে ফোন এসে তারপরে দেখলাম যে ওর ছেলে ফটো উঠলো। তারপরে কনফার্ম করার জন্য আমার মোবাইল থেকে ওর মোবাইলে ফোন করলাম। ওর ছেলে ফটোতে চিনি তো। আচ্ছা, তো ফোন করা তার সঙ্গে সঙ্গে আমার একটা ভাইকে ফোন করলাম, ছোটকে। ওরা প্রায় অন্যদিকে পাশেই? হ্যাঁ, 50 কিলোমিটার পাশেই বডিটা পাওয়া গেছে। হ্যাঁ। তো রাত্রেবেলা কিছু বুঝতে পারেন? রাত্রে কিছু বুঝতে পারিনি। আপনি ওখানে রাত্রে কি করতে গেছিলেন? এখানে ফোন করতে আসলাম, ফোন করতে আড্ডা মারতে। এটা কি রোজই হয় আড্ডা? হ্যাঁ, প্রায় ওই জায়গাটাতেই আড্ডা মারেন আপনি? হ্যাঁ, প্রায় রোজই আড্ডা মারে। তো কালকে কেউ আড্ডা মারেননি? আর কালকে কেউ আড্ডা মারে, আমি একাই আসলাম। তো কোনো বাইরের কেউ অচেনা কাউকে দেখেছিলেন ওখানে? তো কাউকে দেখতে পাইনি। কালকে বাকিরা এলো না কেন আড্ডা মারতে? হ্যাঁ, ওটা বলতে পারছি না, ওরা কেন আসলো না। আচ্ছা, পুলিশ এসেছিল? রাত্রে আসেনি, পুলিশ এসেছিল আজকে? আজকে সকালে এসেছে। বডিটা কি অবস্থায় পড়েছিল? বডিটা
জামা কাপড় ছেড়ে দিয়েছে, উলঙ্গ গেল মুখে আঘাত ছিল। কি মনে হচ্ছে আপনাদের? এটা খুন হয়েছে, কারা করলো, কেন করলো, কিছু বোঝা যাচ্ছে? তো বোঝা যাচ্ছে না কারা করলো। কি চাইছেন? এটা আমরা শাস্তি যাচ্ছি যে করেছে। বাপন কেমন ছেলে ছিল এখানে? বাপন খুব ভালো ছিল, আমাদের বন্ধু ছিল। দিদি আপনার নাম? সীমা দেবনাথ। ঘটনা কখন জানতে পারলেন? ঘটনা মানে রাত্রেবেলা 9টার দিকে ভাত খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেছে, প্রত্যেক দিনের মতো প্রত্যেকদিন যাই। তো 9টা সাড়ে 9টাই হবে, তখন টাইমটা ঠিক আমি বলতে পারবো না। খাওয়া দাওয়া করে যখন মোবাইলটা নিয়ে বেরোলো তখন আমি বললাম কি যে আজকে যেও না বাইরে। কোথায় যায়? ওই যে কালভেটের ওখানে, মানে আমাদের নদীর ওখানে যে কালভেট আছে বসার, ওখানে সব আমাদের গ্রামের ছেলেগুলো খেলে, গেম টেম ও থাকে, গল্প টল্প করে। তো ওই জন্য আমরা কিছু মনে করি না। রাত মোটামুটি 10টা, কোনোদিন 10:30, 11টা, কোনোদিন 12টার দিকেও বাড়িতে আসে। তো আমি ভাবলাম যে হয়তো গেল, যাক আসবে তো চলে আসবো, বললো যে একটু পরে চলে আসবো। তো সেই মতো গেল। তো আমি না মানে খাওয়া দাওয়া করে সবকিছু ইয়ে করে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে 12:30 যখন বাজে, ঘুমটা ভেঙে গিয়ে দেখছি যে নেই আমার পাশে, আমার হাজবেন্ড নেই। যখন নেই তখন আমি বলছি তাহলে ফোন করি, তো এখনো কেন আসলো না। তো ফোন করছি, প্রথমবার ফোনটা ঢুকছিল, রিং হয়েছিল। তারপরে এবার যখন আবার করলাম কিছুক্ষণ পর, 10 মিনিট কি 5 মিনিট পর, তখন কিন্তু আর ফোন ঢুকে না, মানে সুইচ অফ, মোবাইল সুইচ অফ। তখন আমি কি করলাম, আমি মনে মনে ভাবলাম যে হয়তো দুদিন থেকে এই যে আমাদের চেকপোস্ট পার হয়ে যে বাঙ্গার আছে, ওখানে মনসা গান চলছে, দুদিন থেকে ও মনসা গান শুনতে যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো বা মনসা গান শুনতে গেছে, আমাদের আশেপাশে কয়েকটা ছেলেকে নিয়ে যায়, বাইক নিয়ে তো বাড়ি থেকে যায় না, বাইকটা থাকে বাড়িতে, কারণ বাইকটা নষ্ট হয়েছে কি বলে, টায়ার পাংচার হয়েছে। তো ওই জন্য হয়তো গেছে ওদের সঙ্গে, তাহলে ওদের নাম্বারও আমার কাছে নাই। তো যার সঙ্গে যায় তার একটা মায়ের, মানে তার মায়ের নাম্বার ছিল আমার কাছে, ওই পাশে, ওখানে মানে ওই দিকে বাড়ি সাইডে। তো ফোন করলাম যে দিদি এরকম এরকম তোমার ছেলে কি গেছে, ভাস্তা কি গেছে ওর কাকুর সঙ্গে? তো বলছে না আজকে তো যায়নি বুবাই, ছেলেটার নাম বুবাই, আজকে তো বুবাই যায়নি গান শুনতে। তখন আমি বলছি যায়নি, তাহলে কি যে ব্যাপার, এত রাত হয়ে গেল, ফোন করছি ফোন সুইচ অফ। ও অনেকবার ট্রাই করেছে, তাও ফোন সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। ওই বলছে কি যে নেটওয়ার্কেরও প্রবলেম বলছে, তাহলে নেটওয়ার্কের প্রবলেমও হতে পারে। তো বলছি হতে পারে, আমাদের বাড়ির পাশেই বাড়ি, এটাও ভাসতে হবে। এবার ওকে ফোন করলাম, ওর সঙ্গে যাই, 2-3 জন যাই। তো ও ফোনটা ধরলো না, ওর বউকে মানে ওয়াইফকে ফোন করলাম, তো ও ধরলো না। আমি ভাবলাম যে হয়তো, তখন আবার ওই দিদিটা ফোন করলো, ফোন করে বললো যে হচ্ছে কি বলে, ওই ফোন ধরলো না, মানে ছেলেটার নাম অরজিৎ ফোন ধরলো না, তাহলে হয়তো ওর সঙ্গে গেছে, হতেও পারে, চুপচাপ থাকো দেখো যদি আসে। তখন তো বেশি রাত হয়নি, 12:30 মোটামুটি বাজে। তো বললাম ঠিক আছে আসতেও পারে। তো আমার শ্বশুর শাশুড়িকেও আমি কিছু জানাইনি, আমি ভাবলাম হয়তো গান শুনতে গেছে। আমি চুপচাপ শুয়ে আছি, আমার কিন্তু ঘুম ধরে না। বাচ্চাটাও কালকে খুব বিরক্ত করছিল, বাচ্চা রেখে আমি যেতেও পারি না আমার শ্বশুর শাশুড়িকে কিছু বলতে। কিন্তু তাও একবার গেলাম, দেখলাম যে বাইরের দরজাটা খোলাই আছে, ঘরের দরজাটা খোলা ছিল, বাইরে যে আমাদের মেন গেট সেটাও খোলা আছে, মানে ও আসলে দরজাটা লাগিয়ে তারপরে ঘরে ঢুকে। তো দেখছি না খোলাই আছে। তারপরে ওরকম থাকলাম, সকাল মোটামুটি 5টা বাজে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। আমি কিন্তু একটু দেরি করেই উঠি সেদিন, আজকে তাড়াতাড়ি উঠলাম, মানে মনটা মানছে না যে কি ব্যাপার, হঠাৎ আসছে না কেন। দেখি তো বাইরে যখন বেরোলাম সবার জানাজানি হয়ে গেছে মোটামুটি। তখন আমাদের সকাল অবধি আপনি ভাবছেন যে ওই বাঙালি গান শুনতে গেছে? হতে পারে, আমি ভাবছি 5 রাতের গান, হয়তো আজকে শেষ, গোটা রাত হয় না, লাস্ট দিন গোটা রাত, এটাই ভেবেছি আমি। তারপরে পাশের 2টা বাড়ি পর ছেলেটা গেল, ইনজামুল নাম ছেলেটা, ও হাঁটতে হাঁটতে যাচ্ছে, গিয়ে দেখছে নদীর উপরে একটা কেউ পড়ে আছে, নদীর মাঝখানে, কালভার্টে সোজাসুজি নদীর মাঝখানে। ও ডাকছে যে কাকু কাকু আসো তো, এই জেঠু আসো তো, বৌদি আসো তো, কি ব্যাপার, এটা কি বাপন দা নাকি? হাজবেন্ডের নাম বাপন দা নাকি, আসো তো। আমি বলছি না হয় না, দূর থেকে কিন্তু বোঝা যায় না। মানে ওকে পুরোপুরি, মানে জামাটা ছিল শুধু শরীরে, বাদ বাকি কিছুই ছিল না। গলাতে একটা জামা প্যান্ট সব ভালোই পরে গেছিল, মানে আমি ভাবছি হয়তো গান শুনতেও পারে, যেতেও পারে, কারণ ভালো জামা কাপড় পরে গেল। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ। বাগডোগরা সংলগ্ন সিঙ্গিছড়া চা বাগানে আবর্জনার স্তূপ, এর ফলে চা বাগানে দুর্গন্ধ যেমন বাড়ছে, তেমনি আবর্জনার জেরে রোগ ছড়াচ্ছে চা বাগানে। ক্ষোভ প্রকাশ করে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালো সিঙ্গিছড়া চা বাগানের শ্রমিকেরা।
अभी अब तक हम नहीं ये चीज बोल सकते कि खाली अपर का ही आदमी लोग वहाँ पे कचरा डालता है। मेरा लोगों से रिक्वेस्ट है कि सिंगल जगह का जो आपका रोड के साइड में जो कचरा फेंका जा रहा है वहाँ पे कोई ना फेंके कचरा। इससे क्या होगा तो वहाँ पे गंदगी फैल रहा है और वहाँ का आसपास जो रहने वाले लोग उनको दिक्कत हो रहा है। तो कृपया करके इस तरीके से गंदगी ना फैलाए। सबसे नहीं है कि अभी मेंबर मीटिंग हम करेंगे, उसमें ये बात रखा जाएगा, हर पंचायत मेंबर को थोड़ा दिया जाएगा कि अपना अपना संसद में घूम के लोगों को बताए कि उस तरफ नहीं कचरा नहीं फेंकना, उस तरफ क्या कहीं भी कचरा डंपिंग ग्राउंड जैसा नहीं बना। हम लोग का सिंगीगढ़ा का इलाका जितना तक है वहाँ तक बरडुगरा का कचरा हम लोग का इलाका में लेकर के फेंक रहे हैं और उन वजह से हम लोग को बहुत तकलीफ पड़ रहा है। हम लोग का बगान में भी कचरा हो जा रहा है। अभी बारिश होने से हम लोग का बगान में जितना कचरा है वो कचरा हम लोग का बगान का अंदर घुस जाएगा, तो हम लोग को वहाँ पर चलने फिरने के लिए, हम लोग को काम करने के लिए भी बहुत मुश्किल हो जाएगा। और ऐसे अभी समस्या हो गया है। अभी जैसे बारिश होगा, धूप होगा तो पूरा गंध आएगा, वो गांव में आता है। फिर जैसे वो मच्छर, डेंगू ये सब हो जाता है। फिर हम लोग को बच्चा सब को बीमारी पड़ जाता है, बुढ़ा सब है, हम लोग काम करने वाला सब, हम लोग को भी बीमारी पड़ जाता है। फिर हम लोग इतना पैसे वाला भी नहीं है जो हम लोग बड़ा बड़ा हॉस्पिटल में जा करके हम लोग दिखाएंगे डॉक्टर। हम लोग को बगान में हम लोग को पेमेंट ज्यादा नहीं है, हम लोग जैसे तैसे करके हम लोग जी रहे हैं। और हम लोग को बगान का इलाका में हम लोग को कचरा फेंकने के लिए बागडोगरा का आदमी से रिक्वेस्ट कर रहे हैं हम लोग की बागडोगरा का कचरा हम लोग का इलाका में ना जाए, ना फेंके। यही हम लोग चाह रहे हैं कि हम लोग साफ कर रहे हैं, कितना बार बार हम लोग साफ करते हैं उसको, फिर से जाकर के वही का वही हो जाता है। गाय मरता है वही लेकर के फेंक देता है, सुअर मरता है वही लेकर के फेंकता है, कुत्ता मरता है तो वही लेकर के फेंक देता है। जितना जो गंदा कचरा बाजार का है वो भी लेकर के वहीं पर फेंका जाता है। तो हम लोग सह रहे हैं, इतना दिन से सहते सहते आए हुए हैं, लेकिन अभी हम लोग सह नहीं पा रहे हैं। अभी अधिक से अधिक हो जा रहा है हम लोग का बगान में गंदा और हम लोग सह नहीं पा रहे हैं। इसीलिए हम लोग आए हुए हैं यहाँ की, यहाँ का जितना पंचायत लोगों हैं, बड़े बड़े लोगों हैं, उन सब एक बार मीटिंग करें और यहाँ का आदमी सबको समझाए कि हम लोग का बगान का इलाका में कचरा ना फेंकने के लिए हम लोग रिक्वेस्ट करने के लिए यहाँ पर आए हुए हैं। सो बड़े हम लोग का सिंगीझोड़ा टी स्टेट से आए हैं। यहाँ पे हम लोग का जो गैलेक्सी के सामने जो रास्ता पड़ता है वहाँ पे कचरा फेंका जाता है। यहाँ बॉर्डर एरिया से जितना भी कचरा होता है सब ले लेके वहाँ पे फेंकता है। हम लोग तो बगान एरिया का इधर बॉर्डर में आके फेंकते नहीं है, तो यहाँ का लोग जाके उधर कचरा क्यों फेंकते, कितना गंदगी होके बैठता है। हम लोग का बच्चा लोग, छोटा छोटा बच्चा लोग स्कूल जाता है, आता है, बाजार भी हम लोग पैदल आते जाते हैं वहाँ से, तो एक प्रॉब्लम सा हो जाता है। वहाँ से गंदा कुत्ता मरा हो, कुत्ता गाय, किसी का गाय फेंक देता है, कुत्ता फेंक देता है, वहाँ चलेगा आदमी कैसे। अपना एरिया साफ रखते हैं लेकिन हम लोग का एरिया गंदा। इसमें क्या होता है कि बारिश आता है, गर्मी होता है, जितना भी डेंगू फैलता है सब डेंगू गाँव में जाता है। गंदा होता है, छोटा छोटा बच्चा होता है, वो लोग को बीमारी पकड़ लेता है, बीमारी पकड़ता है। प्लस जो बुढ़ा बहुत ज्यादा हो जाता है, 70 साल का होता है, वो लोग को भी बीमारी से कितना आदमी मर गया वहाँ पे। तो ऐसा ये सब मुश्किल हम लोग को वहाँ पे देखना पड़ता है गाँव में। इसलिए मैं अनुरोध करता हूँ कि जितना भी हो सके बॉर्डर कचरा अगर कहीं पे हो सके, लेकिन उधर बगान एरिया साइड में ना फेंके। यहाँ से बहुत मुश्किल होता है हम लोग को। ये कहने के लिए हम लोग यहाँ पे आए हैं प्रधान ऑफिस में। इससे पहले भी हम लोग यहाँ पे नोटिफिकेशन दे चुके थे और इससे भी अगर फेंकते हैं तो भी गाली गलौज करते हैं, मतलब किसी का गला पकड़ देते हैं। अगर अच्छा समझाने से उसको से खुद समझते नहीं है, दूसरों को समझाते हैं। मतलब जो रोकते हैं कचरा फेंकने से उन बच्चों लोग का, जैसे हम लोग का जितना यहाँ देख रहे हैं सब बच्चा वहाँ पे ड्यूटी करता है आजकल रात को, क्योंकि ज्यादातर लोग यहाँ से रात को ही फेंकने जाते हैं। तो मेरा से अनुरोध है कि प्लीज वहाँ पे ना फेंके। हम लोग बहुत बीमारी से गूंज रहे हैं वहाँ पे, बहुत सारा बीमारी से मतलब आदमी वहाँ पे है हम लोग गाँव में। इसलिए इतनी बस बोलना चाहता हूँ। मेरा नाम है बीरू किशन, सिंगीझोड़ा बाड़ाली। सिंगीझोड़ा एरिया में बाढ़ आया, कचरा नहीं फेंकेगा। कितना
सब नहीं पास क्या बोलेंगे, हम लोग का बगल में इतना सारा कचरा करते रहे हैं कि हम लोग को काम करने के लिए मुश्किल हो जा रहा है। इतना गंद होता है कि हम लोग का गाँव में भी गंद आ जा रहा है। बोर्ड के पास बड़ा लेन सिंगी थाना बोर्ड से लेके वहाँ तक देता है उधर भी। सारा पूजा हमारा हुआ सब लेकर के उधर रख देता है। बच्चा गर्दन माना किया तो गर्दन पकड़ लिया। नहीं ऐसा नहीं होना चाहिए। तो सबसे पहला बात तो ये कचरा फेंकना ही नहीं चाहिए। हम लोग भी तो कितना कंट्रोल, हम लोग कितना पब्लिक को समझाते हैं तो कचरा नहीं फेंकना, लेकिन हम तो रात भर तो वहाँ बैठे नहीं दे सकते ना। 12 बजे 1 बजे कंप्लेंट करना है। पकड़िए ना, पकड़ के बच्चा लोग रात तक ड्यूटी नहीं कर। দক্ষিণ দিনাজপুর জেলার তপনের সাম্য প্রগতি মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়লাভ হয়েছে। শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু দেখা যায় সময় পেরিয়ে গেলেও বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারেনি, যার ফলে 16টি আসনের মধ্যে 16টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এমন জয়লাভের পর একে অপরকে আবির মাখিয়ে মিষ্টিমুখ করে আনন্দে মাতল তপন ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই জয়লাভ আগামী দিনে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে জানান সমিতির সদস্যরা। প্রসঙ্গত, গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য জুড়েই তৈরি হয়েছে বিভিন্ন সমবায় সমিতি। এই সমবায় সমিতির মাধ্যমে মহিলারা সরকারের কাছ থেকে ঋণ নিয়ে বিভিন্ন কাজ করে, ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তেমনি তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে তৈরি হয় সাম্য প্রগতি মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। আগামী 20 মে নির্বাচন হওয়ার কথা ছিল এই সমবায় সমিতিতে। শুক্রবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু দেখা যায় সময় পেরিয়ে গেলেও বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারেনি, যার ফলে 16টি আসনের মধ্যে 16টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এমন জয়লাভের পর একে অপরকে আবির মাখিয়ে মিষ্টিমুখ করিয়ে আনন্দে মাতল তপন ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজকে 6 নং তপন চণ্ডীপুরে অধীনে অবস্থিত সাম্য প্রগতি মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের একটা নির্বাচনের বিওডি হিসাবে আমি একটা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি সম্পূর্ণ অজয় বর্মনের নেতৃত্বে। কতগুলো আসনে আপনারা নমিনেশন দিয়েছেন? 16 জন। 16টা সংখ্যা থেকে 16 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। কেউ কি নমিনেশন দেয়নি বিরোধীরা? না। কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি। আগামীতে কিভাবে কাজ করবেন? আগামীতে ভালোভাবে কাজ করার জন্য আমরা শপথ নিয়েছি সবাই। আপনার নাম? আমার নাম রূপালী কবিরাজ। রূপালী কবিরাজ। বিষয়টা হচ্ছে আমাদের যে সংঘ সমবায় সমিতিগুলো রয়েছে তপন ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতে আমাদের দীর্ঘদিন ধরে নির্বাচনটা বন্ধ হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের আজকে লাস্ট ডেট ছিল নমিনেশনের। তপন চণ্ডীপুর যে সাম্য প্রগতি মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনের আজকে আমাদের নমিনেশনের শেষ দিন। আমরা লক্ষ্য করেছি যে চণ্ডীপুর অঞ্চলের যে আমাদের মোট নির্বাচন ক্ষেত্র হচ্ছে 16টা নির্বাচন ক্ষেত্রে 16 জন বিওডি মেম্বার নির্বাচিত হওয়ার কথা। সেক্ষেত্রে আমরা দেখলাম যেখানে সুন্দরভাবে 3টে দিন পার হয়ে গেল, আজকে শেষ দিন। এখানে 16 জন মহিলাই বিভিন্ন উপসংঘ থেকে আজকে তাদের নমিনেশন সাবমিট করেছে। এক্ষেত্রে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি বলতেই পারি, কারণ আমরা দেখেছি কোনো উপসংঘ থেকেই বাড়তি কোনো মহিলারা এখানে নমিনেশন সাবমিট করেনি। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যিনি প্রিয় নেতা আমাদের রাজ্যের মন্ত্রী জেলার অভিভাবক সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে আমরা এই জয় উৎসর্গ করছি। বিরোধীরা এখানে কেন নমিনেশন দিল না, কি মনে করছেন? বিরোধী নেই, আপনারা ভাবেন যে বিরোধী আছে। অ্যাকচুয়ালি এখানে মেয়েরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংঘ সমবায় সমিতির মধ্য দিয়ে আজকে 454টা সেলফ হেল্প গ্রুপ রয়েছে চণ্ডীপুর অঞ্চলে, প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে যেভাবে সহযোগিতা করে, এখানে বিরোধী থাকলে তো নমিনেশনটা দেবে। আজকে শুধু নামেই বিরোধিতা তারা করে, রাস্তায় নেমে বিরোধিতা করে, আমাদেরকে কাজ করতে তারা বাধা দেয়, বিভিন্নভাবে চক্রান্ত করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। বিরোধী থাকলে তো আজকে তারা নমিনেশন দিতে আসতো। আপনারা দেখুন এরা এখানে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে আছে, নির্বাচনে জয়যুক্ত হয়েছে বিওডি মেম্বার, একটাও মহিলা এখানে এসে বিরোধিতা করেনি। তার কারণ এর থেকেই বোঝা যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মহিলা সংঘ সমবায় সমিতিগুলোকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে বিরোধিতার কোনো জায়গা নেই। আর একটা কথা বলে রাখি, আজকে মহিলা
মানে সংঘ সমবায় নির্বাচনে আমরা যেভাবে জয়যুক্ত হয়েছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির কথা বলে। এই যে আজকে নারী শক্তি তৈরি হলো আমাদের চণ্ডীপুর অঞ্চলে, আগামী 26 সালের নির্বাচনে এই 16 জন বিওডির নেতৃত্বে সংঘ সমবায় শক্তি এই নারী শক্তিকে নিয়ে 26 সালের নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের দৃঢ় বিশ্বাস চণ্ডীপুর অঞ্চল থেকে এই নারী শক্তির মাধ্যমেই আমরা বিরোধী শূন্য করে দেবো আগামী 26 নির্বাচনে। এই প্রতিশ্রুতি আমরা মোটামুটি একটা আপনাদের সামনে রাখতে পারি। সাম্য প্রগতি সংঘ সমবায় সমিতির নমিনেশন শেষ দিন ছিল, শান্তিপূর্ণভাবে নমিনেশন সম্পূর্ণ হয়েছে। কতগুলো নমিনেশন সাবমিট হলো? 16টা নমিনেশন সাবমিট হয়েছে। তাহলে কি ভোট হচ্ছে আগামী? না, ভোট হচ্ছে না। কেন ভোট হচ্ছে? বিনা প্রতিদ্বন্দ্বিতে সমস্ত এগুলো। বিরোধীরা কি এখনো জমা দেয়নি? না, বিরোধীরা জমা দেয়নি, টাইম ওভার। তাহলে 16টা আসনে 16টাই জমা পড়েছে? 16টাই জমা হয়েছে। সেজন্য আর ভোট হচ্ছে না? না, হচ্ছে না। কত তারিখে ভোট ছিল? 20 তারিখে। 20 তারিখে ভোট ছিল। আজকে লাস্ট ডেট ছিল? আজকে লাস্ট ডেট ছিল নমিনেশন। আপনি কি দায়িত্ব আছেন, কি বলবেন? আমি নমিনেশন ব্লকের